প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলকে পদচ্যুত করার বিষয়টি বিবেচনা করছেন না তিনি। তবে কংগ্রেস যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় তাতে স্বাগত জানাবেন তিনি। মূলত ইন্টারেস্ট রেট কমাতে বেশ কয়েকবার ফেড চেয়ারকে আহ্বান জানানোর পরও তিনি সাড়া না দেয় রহস্যময়ী বক্তব্য রাখলেন প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি এই বক্তব্যের মাধ্যমে পাওয়েলকে হুমকি দিলেন নাকি কংগ্রেসকে এই বিষয়ে উস্কানি দিলেন তা নিয়ে রাজনৈতিক নানা বক্তব্য রয়েছে। তবে একই সাথে আলোচনা আছে সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন ক্ষমতা নিয়েও, কারণ নির্বাচিত কোনো রাজনীতিবিদকে সুবিধা দিতে কাজ করে না ফেডারেল রিজার্ভ। এদিকে সিএনএন পরিচালিত এক জরিপ বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেগা বিলের বিপক্ষে দেশের মানুষ। প্রতি 10 জনের 6 জন মানুষই মনে করছে এই বিল ইতিবাচক কিছু নয়। 61% মানুষ বিলের বিপক্ষে বলে মতামত দিয়েছে। এদিকে প্রাইমারিতে জয়ের পরও নিজ দল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের ক্রমাগত বিরোধিতার কারণে এবার ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটিক কংগ্রেসম্যানদের সাথে বৈঠক করেছেন নিউ ইয়র্ক সিটির সোশ্যালিস্ট মেয়র প্রার্থী জোরান মামদানি। আরেক সোশ্যালিস্ট আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্টেস এই বৈঠকের আয়োজন করেন, যেখানে কংগ্রেসম্যানদের অনেকেই মামদানির প্রশংসা করে তাকে সমর্থন ঘোষণা করেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মামদানির বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে চলতি সপ্তাহে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাবেক গভর্নর এন্ড্রু কুমো। বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে যা ঘটেছে তা একাধারে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক অস্থিতিশীলতা এবং একই সঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতি হিসেবে দেখা হচ্ছে। এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হামলায় পুরো সমাবেশটি পণ্ড হয়। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর দিয়েছে হাসপাতালগুলো। কারফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জে। এসব বিষয় নিয়ে কথা বলবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইহসান জুয়েল, এবং একই সাথে স্বাগত জানাচ্ছি দুই আলোচক, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং একই সাথে বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদকে। আপনাদের দুজনকে স্বাগত। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফেড চেয়ার জেরোম পাওয়েলের মধ্যে যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে, অনেকদিন ধরে চলছে। কারণ যখনই প্রেসিডেন্ট বলেছিলেন ইন্টারেস্ট রেট কমাতে, তখনই ফেড চেয়ার বলেছেন তার কোনো যৌক্তিকতা নেই এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এটিকে সমর্থন করে না কোনোভাবেই ইন্টারেস্ট রেট কমিয়ে আনাকে। তারপর থেকেই ডোনাল্ড ট্রাম্প নানাভাবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, তাকে রাখবো না, এই ধরনের নানা বিষয়। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই, যে বিষয়টি ঘটছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে নতুন যে বক্তব্যটা দিলেন, কংগ্রেস চাইলে তাকে অপসারণ করতে পারে, কি বুঝাতে চেয়েছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে জেরোম পাওয়েল চেয়ার আছেন ফেডারেল রিজার্ভের 2018 সন থেকে, অনেক দিন, অর্থাৎ সে অর্থে ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিলেন। আপনি জানেন যে ফেডারেল যে রিজার্ভের যে চেয়ার, সেটা হচ্ছে ব্যাংকের মানে যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর টাইপের একটা পজিশন। এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা নমিনেশন দেয় প্রেসিডেন্ট, কিন্তু এটাকে আপনার অ্যাপ্রুভ করতে হয় সেনেটের মাধ্যমে। সুতরাং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি আমেরিকাতে। এটা ইন্ডিপেন্ডেন্ট আছে বলেই অনেকেই মনে করে যে এটা একটা খুব একটা ভালো একটা মানে নীতিমালা আমেরিকাতে আছে, যে ফেডারেল গভর্নমেন্ট রিজার্ভ ব্যাংকের তিনি ইন্ডিপেন্ডেন্টলি সব ডিসিশন নেন, পলিটিক্যালি মোটিভেটেড হয়ে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আপনারা জানেন সবাই যে উনি খুবই পলিটিক্যালি মোটিভেটেড লোক। তিনি চান শুধু এক্সিকিউটিভ ব্রাঞ্চে না, এমনকি লেজিসলেটর অথবা অন্যান্য যে ব্রাঞ্চ রয়েছে জুডিশিয়াল, সেখানেও তিনি প্রভাব বিস্তার করতে চান, সেটা তার স্বভাব। সেই সূত্রে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকদিন যাবতীয় চাচ্ছেন যে ফেডারেল যে ইন্টারেস্ট রেট এটা কমিয়ে আনার জন্য। এটা আসলে বর্তমানে অনেকটাই হাই। এটা হাই মানে হচ্ছে ফেডারেল রেটটা বর্তমানে রয়েছে 4.25 to 4.5%। আসলে তারপরেও আর অন্যান্য চার্জ যুক্ত হয়। আপনি যদি একটা লোন আনতে যান বাড়ি কেনার জন্য কিংবা গাড়ি কেনার জন্য, তাহলে আপনি 4.5 পাবেন না, আপনি পাবেন হচ্ছে ক্লোজ টু 7% বর্তমানে। এটা ট্রুলি অনেক হাই। কিন্তু এই রেটটা যে হাই, এটার কারণ কেন? এটার কারণ হচ্ছে যে আমেরিকাতে যে ইনফ্লেশন চলছিল
যে জো বাইডেনের সময় থেকে ইনফ্লেশন এক সময় 9% হয়ে গেছিল, আপনারা জানেন। কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংকের টার্গেট হচ্ছে ইনফ্লেশনটাকে কমিয়ে 2%-এর কাছাকাছি রাখতে। 2%-এর কাছাকাছি এসেছে, কিন্তু টোটালি 2% এখনো পৌঁছায়নি। এই জন্য ইন্টারেস্ট রেটটা হাই থাকে। ইন্টারেস্ট রেট হাই থাকলে যেটা হয়, আপনি আমি যারা বড়োয়ার তারা টাকাটা ব্যাংকের কাছ থেকে যখন তখন বড় করতে পারি না, তাতে করে আমাদের হাতে ক্যাশ ফ্লোটা কম থাকে। ক্যাশ ফ্লোটা কম থাকলে ইনফ্লেশন রেট কমে আসে আস্তে আস্তে। তো ইনফ্লেশন রেট কমানোরকে উদ্দেশ্য করেই ফেডারেল রেটটাকে হাই রাখা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে ইনফ্লেশন রেট যথেষ্ট নেমে এসছে, এখন আমাদের উচিত ইন্টারেস্ট রেট কমিয়ে ফেলা, যাতে করে জনগণ স্বস্তি পায়। স্বস্তি বলতে আর কি, যাতে মানুষ সহজে বড় করতে পারে বাড়িঘর কেনার জন্য, গাড়ি কেনার জন্য, ক্রেডিট কার্ডের জন্য। তো দুটো ব্যাপারে যুক্তি আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যদি ইন্টারেস্ট রেট হঠাৎ করে কমিয়ে ফেলেন, তাহলে মানুষ হঠাৎ করে বড় করতে শুরু করবে, প্রচুর টাকার লেনদেন হয়ে যাবে মানুষের হাতে, ইনফ্লেশন আবার বাড়তে শুরু করবে। তো সেই সেন্সে আমি নিজে ইকোনমিস্ট না, আপনারা জানেন, কিন্তু আমি মনে করি যে ইন্টারেস্ট রেট কমানোর একটা সুযোগ রয়েছে। কারণ এখন যেটা আছে এটা হিস্টোরিকলি হাই। কারণ আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে দেখেন, যদি এটা আমেরিকা না, কিন্তু ইউরোপের সাথে আমেরিকার যে ইন্টারেস্ট রেট, এটা খুবই এক পার থাকে, কাছাকাছি থাকে। ইউরোপের রেট খুবই কম বর্তমানে, আর আমাদের থেকে তো অনেক কম, 2-3% কম। এমনকি ডোনাল্ড ট্রাম্প জেরোম পাউলকে সরিয়ে যাকে স্থলাভিষিক্ত করতে চান, সে ভদ্রলোকের নাম হচ্ছে হ্যাসেট। তো হ্যাসেট হচ্ছে আপনার ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের চেয়ার। তার একটা ইন্টারভিউ আজকে দেখছিলাম, তিনি সরাসরি বলেননি যে ইন্টারেস্ট রেটটা কমানো উচিত, তবে তিনিও পরোক্ষভাবে বলছেন যে আসলে আমাদের ইন্টারেস্ট রেট অনেক হাই, ইউরোপের তুলনায় অনেক হাই। সুতরাং কি করবেন এটা মানে ফেডারেল চেয়ার জানেন, কিন্তু তার কথাতে মনে হলো তিনিও ফেভার করেন কিছুটা রেট কাট করার ব্যাপারে। হ্যাঁ, আমি অনেকটুকু অর্থনীতির জায়গা থেকে আপনি বিশ্লেষণ করেছেন। আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে জানতে চাই, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই। সেটা হলো যে প্রথমত, যদি ফেড চেয়ারকে অপসারণ করার সুযোগ প্রেসিডেন্টের নেই এবং তাকে অপসারণ করতে হলে লিগ্যাল কিছু কস্ট তৈরি করতে হয়, কিন্তু মূল যে বিষয়টি সেটি হলো তাকে যদি অপসারণ করাই হয়, সেটি কংগ্রেসের মাধ্যমে হোক কিংবা যেভাবে হোক, সেটি ফাইন্যান্সিয়াল মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কিনা। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে নানাভাবেই আসলে ফেড চেয়ারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। তার যে রিজার্ভ ব্যাংকের যে কনস্ট্রাকশন হয়েছে, অর্থাৎ ইনোভেশন হয়েছে, সেইটি নিয়েও কিন্তু তার বিরুদ্ধে এক ধরনের ইনভেস্টিগেশনের মধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ এমন কোন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে ফেড চেয়ার নিজেই চলে যান? আমেরিকার বর্তমান রাজনীতিতে আমরা যেভাবে করে সো কমপ্লেক্সিটি অ্যান্ড কমপ্লেসেন্ট দেখি আমরা, এটা আসলে আমাদেরকে অনেক ভাবিত করে। বিশেষ করে আপনি জানেন যে সিন্স ডোনাল্ড ট্রাম্প বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি, সবকিছুর নিয়ে তার সবসময় একটা লাইমলাইটে থাকা এবং আলোচনা করা, এই প্রভাব তার মধ্যে সরাসরি বিদ্যমান, এবং এটা আমরা হরহামেশাই দেখি এবং মাঝে মাঝে আমরা হাসিও, আবার মাঝে মাঝে অনেক ডিসিশন যে একবারে বেঠিক হয় তা কিন্তু না। তো ফেডারেল চেয়ারম্যান জেরোম পাওয়েল, তিনি কিন্তু মানে সেটা একটা কনস্টিটিউশনাল একটা পদ, এবং কনস্টিটিউশনাল পদ, এবং এটা আমেরিকান গভর্নমেন্টের একটা অটোনমিক বডি। এখানে কিন্তু নিয়োগ দেওয়া যায় কংগ্রেসের মাধ্যমে, প্রেসিডেন্ট সেটাকে অ্যাপ্রুভ করে, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু তাকে ফায়ার করতে পারে না। প্রেসিডেন্ট ফায়ার, এই সাংবিধানিক প্রতিষ্ঠানে কাউকে ফায়ার করতে গেলে আপনাকে কংগ্রেসের মাধ্যমে সেটা করতে হবে, এবং এটা খুব ডিফিকাল্ট। যদিও ডোনাল্ড ট্রাম্প, এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো অনেক আনপ্রেসিডেন্টেড প্রেসিডেন্ট উনি স্থাপন করছেন, সুতরাং উনি যদি আবার নিজের প্রেসিডেন্সি এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে যদি তাকে আবার ফায়ার করেও ফেলেন, তাহলে সেটা কিন্তু আবার আমেরিকা ইতিহাসে নতুন একটা প্রেসিডেন্ট তৈরি করবে, যেটা আমরা অনেক কিছুতে ইদানিং কাল দেখেছি তার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে। তো যদিও ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি সেটা করবেন কিনা, তিনি অবশ্য পজিটিভলি উনি বলছেন যে না, এই মুহূর্তে তাকে ফায়ার করার কোনো প্ল্যান তার নেই। যদিও ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা খুবই একটা কঠিন, কারণ হচ্ছে আমরা জানি যে তিনি পর্দার আড়ালে এক কথা বলেন, আবার জনসম্মুখে মিডিয়ার সামনে আরেক কথা বলেন, আবার তিনি কি করবেন সেটা সবসময় আনপ্রেডিক্টেড থেকে যায়। যেটা ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আপনি দেখেছেন যে ব্যাক এন্ড ফোর্থ, তখন অনেক কথাগুলো একের সময় এক এক ধরনের কথা, কন্ট্রাডিক্টরি কথা, সেগুলো আমরা শুনছিলাম। হাউএভার এখন কথা হচ্ছে যে তিনি পাওয়েলকে ফায়ার করতে চান, যেটা ডক্টর খালিকুজ্জামান স্যার খুব রাইটলি বলেছেন যে
ট্রাম্প চান হচ্ছে ট্যাক্স কাট করতে, ট্যাক্স কাট করলে ইকোনমিতে যে পজিটিভ ইম্প্যাক্টটা তার রাজনৈতিক দলের জন্য যেটা সুবিধা তৈরি করবে সেই সুবিধাটা উনি নিতে চান। কারণ তার জনপ্রিয়তা আপনি খুব দেখেছেন রিসেন্টলি একটা সিএনএন জরিপের মধ্যে যে তার জনপ্রিয়তা কিন্তু 10 জনের মধ্যে 6 জনের কাছে তার জনপ্রিয়তা নেগেটিভ। 61% মানুষ তার এই যে বিউটিফুল বিলটা আছে সেটা কিন্তু অপোজ করে, এবং তার জনপ্রিয়তা অন্যান্য বিষয়ে কিন্তু বেশ নেমে এসেছে। যখন আর কি পলিটিক্যাল ব্যক্তিরা যখন তাদের জনপ্রিয়তা কমে আসে, রাজনৈতিক জনপ্রিয়তা কমে যায়, তখন তারা ওয়েপন খুঁজে কোন ওয়েপনটাকে তারা ইউজ করলে তার জনপ্রিয়তা আবার আসবে। কারণ তিনি তো সারা বিশ্বের সাথে এক ধরনের ট্যারিফ যুদ্ধ শুরু করে দিয়েছেন, তার যার ফলে এটা ইম্প্যাক্ট দেশের মধ্যে পড়ছে। দেশের মধ্যে যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়ালস না আসার কারণে বাড়িঘর সবকিছু নতুন ভাবে তৈরি হচ্ছে না, মানুষের এখানে একটা অস্থিরতা আছে। আবার মনে করেন এরকমই একটা পরিস্থিতি যদি এই যে ফেডারেল ট্যাক্স কাট যেটা তিনি করছেন, দেখেন আমেরিকার ইকোনমির উপরে, আমেরিকার ইকোনমি কিন্তু একটা হচ্ছে বিশ্বাসের জায়গা, একটা সাইকোলজিক্যাল জায়গা। আমেরিকার এই বিশ্বাসের জায়গাটা আমেরিকা যে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তৈরি করতে পেরেছে, এটার উপর এই ক্রেডিটের উপরে কিন্তু ডিপেন্ড করে ওয়ার্ল্ড ইকোনমি। অর্থাৎ সারা পৃথিবী কিন্তু বিশ্ব ব্যাংক, আইএমএফ এগুলোর মধ্যে দিয়ে যে লোনগুলো এগুলো বেশিরভাগই কিন্তু পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার নেতৃত্বে এই লোনগুলো কিন্তু মানুষের দরিদ্র দেশগুলোর কাছে যায়। এবং এই যে আমেরিকার যে ক্রেডিটটা, এটা যদি কোনো কারণে একবার ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু সারা বিশ্বে আমেরিকা, যেমন ইতিমধ্যে আপনি দেখেছেন ডলারের কিন্তু মান কিন্তু কমে গেছে, কিন্তু রিসেন্ট টাইমে অনেকগুলো দেশের কারেন্সি কম্পেয়ার করলে ডলারের দাম কিন্তু পড়ে গিয়েছে। যদি এমন হয় আমেরিকার ক্রেডিট নষ্ট হলে কিন্তু এটা বিশ্ব ইকোনমিতে একটা বড় ধরনের হিট তৈরি করবে, এটা শেয়ার মার্কেটে বড় ধরনের হিট তৈরি করবে, এটা আমেরিকার ইকোনমি এবং গ্লোবাল ইকোনমির মধ্যে কিন্তু একটা বড় ধরনের ঝড় কিন্তু নিয়ে আসবে। তো আমরা যদি এখন ডোনাল্ড ট্রাম্পের একটা সংখ্যার জায়গা হচ্ছে, তিনি যদি জেরোম পাওয়েলকে যদি ফায়ার করেন, তাহলে কিন্তু এটা বিশ্ব অর্থনীতির বা রাজনীতিবিদদের একটা সিগন্যাল দিবে যে আমেরিকার সরকার বা প্রেসিডেন্ট তিনি কাইন্ড অফ অটোক্র্যাটিক একজন, তিনি একজন অটোক্র্যাটিক ওয়েতে যাকে খুশি তাকে ফায়ার করতে পারেন, এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকেও তিনি ইচ্ছা করে যে কোনো সময় ফায়ার করতে পারেন, যদিও সেই পদটা হচ্ছে কনস্টিটিউশনাল পদ এবং এটাকে সরানোর জন্য কংগ্রেসের অ্যাপ্রুভাল রাখবে। তাহলে হবে কি, এটা সারা বিশ্বের মধ্যে কিন্তু একটা সিগন্যাল দিতে পারে যে আমেরিকা কিন্তু একটা অটোক্র্যাটিক রাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আমেরিকার ক্রেডিট বা আমেরিকার প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটার সাইকোলজি কিন্তু নিচে নামবে, এবং এটা যখন নিচে নামবে তখন কিন্তু আপনি জানেন যে শেয়ার মার্কেট যেটা গ্লোবালি, মানে আমেরিকা হচ্ছে সেন্টার পয়েন্ট অফ দি শেয়ার মার্কেট, এবং ক্রিপ্টো মার্কেট যেটা আমেরিকা হচ্ছে এই মুহূর্তে গ্লোবাল সেন্টার, এই ক্রিপ্টো মার্কেট এবং শেয়ার মার্কেট ইকোনমির মধ্যে কিন্তু একটা বড় ধরনের ওলটপালট তৈরি হতে পারে। এটা একটা বড় সংখ্যা, এবং সেটা কিন্তু আলটিমেটলি আমেরিকা এবং গোটা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। যেটি অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলেন যে সিএনএন এর একটি জরিপের রেফারেন্স তিনি দিচ্ছিলেন, প্রতি 10 জনে 6 জন মানুষ মনে করছে এই মেগা বিলটি তাদের পক্ষে যাচ্ছে না। আমি একটু আপনার কাছে ভিন্নভাবে যেটি জানতে চাই, আমরা সাম্প্রতিক সময় যে জরিপগুলো দেখছি, একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিষয়ে নেতিবাচক কিংবা তার অ্যাপ্রুভাল রেট অনেকটুকু কমে এসেছে, অন্যদিকে আমরা যদি ডেমোক্রেটদের কথা বলি, তাদের অ্যাপ্রুভাল রেট ইতিহাসের সর্বনিম্ন, অর্থাৎ তাদের নেতাকর্মীরা হতাশ ডেমোক্রেটদের নানা নীতিমালা নিয়ে। রিপাবলিকান প্রেসিডেন্ট নিয়ে দেশের মানুষ হতাশ, ডেমোক্রেটদের নীতি নিয়ে ডেমোক্রেটরা হতাশ। আসলে রাজনীতিতে যে অস্থিরতা চলছে, এর মধ্যে হয়তো দেখেছেন বারাক ওবামা বলছিলেন সবাইকে জেগে উঠে সত্যের পক্ষে যেটিকে সত্য বলা হয় মনে করা হয় সেটি বলতে, কিন্তু ডেমোক্রেটদের নানা হিপোক্রেসি, রিপাবলিকানদের নানা হিপোক্রেসি, এগুলোতে দেশের মানুষ তো আসলে রাজনীতি বিমুখ, এমনিতেই আমেরিকানরা রাজনীতি বিমুখ, আরো বেশি রাজনীতি বিমুখ হয়ে যাওয়ার দিকে যাচ্ছে কিনা? জি জি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। গত সপ্তাহে আমরা আলোচনা করলাম যে ডেমোক্রেটদের পপুলারিটি 37-এ নেমে এসছে, আর ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটি, ওভারঅল পপুলারিটি বর্তমানে হচ্ছে 42%। সেটা একই জায়গায় প্রায় আছে, কিন্তু তার যে বিগ বিউটিফুল বিল, সেইটাতে আসলে 61% ওভারঅল লোক এটা পছন্দ করছে না। ডেমোক্রেটদের যদি আলাদা করে জিজ্ঞেস করেন এর সংখ্যাটা অনেক বেশি, রিপাবলিকানদের জিজ্ঞেস করলে একটু কম, অনেক কম, মানে আনপপুলারিটি। তবে এটা আপনি যেটা বললেন, তাহলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, এটা আমি মনে করি এক অর্থে এটা এক ধরনের একটা ঝড়ের পূর্বাভাস। হ্যাঁ, ঝড়ের আগে যেমন একটা শৈথিল্য তৈরি হয় সবখানে, তেমন এটা একদিক থেকে ভালো কিছু হতে পারে। কারণ ঝড় যখন আসে তখন কিন্তু এর থেকে যে পুরনো যত জিনিস মানে জঞ্জাল, সেগুলি উড়ে পুড়ে যায়, তার নতুন কিছু সৃষ্টি হয়। তো আমি এই সেন্সে বলছি, আপনি যদি মামদানির ব্যাপারটাই দেখেন, ইয়াং যে জেনারেশন তারা পলিটিক্সে উদ্বুদ্ধ হবে, এমনকি সোশ্যালিস্ট ডেমোক্রেটিক টাইপের যে পলিটিক্স, অর্থাৎ তথাকথিত ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের যে দুটো দল তো আসলে মুদ্রার রেপিটোপিট। আমিও ব্যক্তিগতভাবে মনে করি একটা থার্ড একটা অ্যালায়েন্স এদেশে আসার খুবই
জরুরি এবং ইয়াংদের পলিটিক্সে ইনভলভ হওয়া খুব জরুরি, যেগুলির লক্ষণ দেখা যাচ্ছে। যেমন এওসি বর্তমানে আমেরিকাতে একটা রাইজিং পাওয়ার। তারপরে হচ্ছে আপনি যদি এই যে অ্যারিজোনাতে যে প্রাইমারি হয়ে গেল, সেখানেও একজন ইয়াং মহিলা আজকে প্রাইমারিতে উইন করেছে। মামদানি উইন করে এসছে, শুধু উইন না, সে কিছু কিছু মানুষের সমর্থন অলরেডি মানে পেতে শুরু করেছে। তা আমি আপনার বিলে ফেরত যাই। বিলটার বিপক্ষে 61% কথাটা সত্য, কিন্তু এর প্রত্যেকটা উপাদানের বিরুদ্ধে আবার মানুষ না। অনেকগুলো উপাদানের পক্ষেও মানুষ আছে। যেমন ইমিগ্রেন্ট, ইলিগাল ইমিগ্রেন্টকে থামানোর জন্য যে এই বিলে প্রচুর অ্যালোকেশন দেওয়া হয়েছে, সেটাকে কিন্তু মানুষ পছন্দ করছে। তারপরে হচ্ছে যে ডিফেন্স স্পেন্ডিং যে বাড়ানো হবে, মিলিটারি বাজেট, সেটাকেও মানুষ পছন্দ করছে। মানুষ পছন্দ করছে না হচ্ছে ডেফিসিট যে বেড়ে যাবে। তারপরে হচ্ছে আপনার সোশ্যাল সেফটি নেট, যে মেডিকেইড, তারপর স্ন্যাপ প্রোগ্রাম, এগুলো যে কিছু কাট করা হচ্ছে, এগুলোকে সাধারণ জনগণ, রিপাবলিকান ডেমোক্রেট উভয়ই পছন্দ করছে না। তারপর হচ্ছে আপনার ইকোনমি যে ভবিষ্যতে ওভারঅল হার্ট করবে, এই ব্যাপারটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। তবে ট্যাক্স কাট যেটাকে পার্মানেন্ট করা হলো, যে 2017-তে যে ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স কাট দিয়েছিল, সেটাকে যে পার্মানেন্ট করা হচ্ছে, এটার আবার পক্ষে মানুষ রয়েছে। অর্থাৎ ট্যাক্স কাটের পক্ষে রয়েছে, ইমিগ্রেশন এর যে কন্ট্রোল করা হবে এটার পক্ষে রয়েছে, ডিফেন্স স্পেন্ডিং এর পক্ষে রয়েছে। সুতরাং এক অর্থে যদি আপনাকে বলি আমি, যে ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটি 42%, এবং বিলটার মানে ডিসঅ্যাপ্রুভাল রেট হচ্ছে 61%, অ্যাপ্রুভাল রেট হচ্ছে আপনার দাঁড়ায় 39%। তাহলে দুটো জিনিস কাছাকাছি, ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটি এবং বিলের পপুলারিটি প্রায় কাছাকাছি। তবে দেখা যাক এটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর আরো কিছু জিনিস ইন্টারেস্টিংলি মানুষেরা পছন্দ করছে, এটা হচ্ছে এই বিলে ক্লিন এনার্জির জন্য কিছু ছাড় রাখা হয়েছিল। যারা ক্লিন এনার্জি অ্যাডাপ্ট করবে বাড়িতে, সোলার প্যানেল কিংবা এই জাতীয় জিনিস, এটা আমার কাছে আশ্চর্য লেগেছে। রিপাবলিকানরা সাধারণত কনজারভেটিভ হয়, তারা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে থাকে, ক্লিন এনার্জির বিরুদ্ধে থাকে। কিন্তু দেখা গেল যে এই জরিপে, আপনি যে জরিপটার কথা উল্লেখ করলেন, সেখানে ক্লিন এনার্জিতে যে কাট করা হয়েছে, এটা মানুষ পছন্দ করছে না। এটা একটা গুড সাইন। তা সেটা আমি যেটা বললাম, যে অনেকগুলো গুড সাইন রয়েছে বিলটার ব্যাপারে, এবং পলিটিক্সের ব্যাপারও ইয়াংরা জেগে উঠবে। ওয়ার্কিং ক্লাসের পক্ষে যারা কাজ করবে, যেমন সোশ্যাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এই টাইপের যে অ্যালায়েন্স গুলি এগিয়ে আসবে বলে আমি আশা করি আস্তে আস্তে। জি, যখন আপনার সাথে কথা বলছিলাম তখনই আমরা আরেকটা নিউজ দেখছিলাম যে দ্য হিল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেটি ইকোনমিস্ট একটি জরিপ করেছে, এবং ইউগভ পোল তারা এই জরিপটি প্রকাশ করেছে, যেটি বলছে যে ট্রাম্পের ডিসঅ্যাপ্রুভাল রেট রেকর্ড এখন সর্বনিম্ন, অর্থাৎ 55% মানুষ মনে করছে যে তার জব এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন সেই বিষয়গুলোতে তারা ডিসঅ্যাপ্রুভড করছে। আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে যে বিষয়টি জানতে চাই। বাংলাদেশে একটি প্রচলিত কথা ছিল যে রাজনীতিটাই রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব। বাংলাদেশে এ ধরনের একজন রাষ্ট্রনেতা ছিলেন, তিনি মন্তব্যটি করেছেন। আমেরিকাতে কি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমনভাবে কাজ করছে, অর্থাৎ রাজনীতিটাতে এত নাটকীয়তা, এত ঘটনা ঘটছে যে এখন অনেক রাজনীতিবিদদের জন্যই রাজনীতিটা কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে বার্নি স্যান্ডার্সদের মতো যারা আছেন, কিংবা যারা হয়তো ডিফারেন্ট ওয়েতে ভাবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইলন মাস্কও কিন্তু তিনি বলছিলেন তিনি আমেরিকান পার্টি, থার্ড একটা পার্টি গঠন করবেন। অর্থাৎ কতটা দরকারি হয়ে পড়েছে এখন একটা বিকল্প চিন্তার, এই সনাতনী ডেমোক্রেট রিপাবলিকানদের বাইরে গিয়ে আমেরিকার রাজনীতিতে বিকল্প চিন্তার সুযোগ আছে কিনা, খোরাক আছে কিনা? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে আমেরিকা এই মুহূর্তে মানে রাজনীতি এবং ইকোনমিতে একটা, আমি মনে করি যে স্মরণকালের একটা কেয়াটিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এটা অতিবাহিত হচ্ছে, এবং মানুষের মধ্যে আশা নিরাশা সবকিছু মিলেই লোক প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপরে এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। এবং আমরা আসলে যুদ্ধগুলো কখন হয়, এই বড় বড় যুদ্ধগুলো, এগুলো কিন্তু দেখবেন যে সবকিছুর পিছনে কিন্তু ইকোনমি একটা রিজন হয়ে দাঁড়ায়। গ্লোবাল ইকোনমি, তারপরে যে সুপার পাওয়ার তার অভ্যন্তরীণ ইকোনমি, অনেক দেশের শুধু নিজস্ব ইকোনমিকে ঠিক রাখার জন্য তাদেরকে যুদ্ধ করতে হয়, আবার অনেক সময় যে গ্লোবাল ইকোনমি ঠিক করার জন্য যুদ্ধ করতে হয়, রাইট? সো ইকোনমি, অ্যাজ কার্ল মার্কস সেড দ্যাট ইকোনমি কন্ট্রোলস অল অ্যান্ড এভরিথিং। তো এখন কথা হচ্ছে যে আমেরিকার রাজনীতির মধ্যে যে আপনার রাজনৈতিক যে উলটপালটটা আপনারা দেখছেন এখন, যে সোশ্যাল ডেমোক্র্যাটদের একটা অভ্যুত্থান হচ্ছে নিউ ইয়র্ক সিটির মতো একটা শহরে, একজন ইয়াং 33 বছর বয়সের একজন ছেলে যে সোশ্যাল ডেমোক্র্যাট হিসেবে এখানে আমরা তাদেরকে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে সে প্রাইমারিতে সে নমিনেটেড হয়েছে, এবং মোস্ট প্রবাবলি সে নিউ ইয়র্ক সিটির মেয়র হয়ে যাবে। এবং আরো একটা
শহরের মধ্যে এগুলো হচ্ছে। শুধু তাই না, আপনি যদি ইউরোপে দেখেন, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু জাতীয়তাবাদ এবং সোশ্যাল ডেমোক্রেটের কিন্তু একটা ধীরে ধীরে কিন্তু একটা উত্থান ঘটছে। আসলে এটা কি গুড ফর ওভারঅল ওয়ার্ল্ড অর্ডার, অর ইট ইজ ব্যাড ফর ওভারঅল ওয়ার্ল্ড অর্ডার? লুক, এগুলো যখন আমাদের সারা বিশ্বে যখন এই অর্থনীতির মানে খোল না চলে যখন এসব আমাদের চলছে, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে উই স্টিল হ্যাভ ট্রাস্ট টু দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কারণ আমেরিকা গ্লোবাল প্রবলেমগুলো থেকে বের হয়ে আমেরিকা আবার রাইটলি কিন্তু ওয়ার্ল্ড অর্ডারটাকে আবার নিজে একটা নিজস্ব জায়গায় রিশেপ করে কিন্তু পৃথিবীর স্বাধীনতা নিশ্চিত কিন্তু শান্তি এবং সিকিউরিটি কিন্তু নিশ্চিত করেছে। এখন আপনি একটা মনে করেন যে একটা পাজলকে যখন আপনি ফিক্স করবেন, হয়তো কিছু কিছু পাজলসকে আপনি ফিক্স করতে পারছেন না, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল নট বি এবল টু ফিক্স দ্য হোল পাজল এট সাম টাইম অ্যালং দ্য ওয়ে। সো ডোনাল্ড ট্রাম্পের সময়টা আমাদেরকে একটা কঠিন সময় পার করতে হচ্ছে, সারা বিশ্বকে কঠিন সময় পার করতে হচ্ছে। কিন্তু আপনি যদি ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ আমেরিকা ইন লাস্ট 40, 50 or 100 years, or সিন্স দ্য লিবারেশন অফ আমেরিকা 1774, তারপর থেকে যদি আপনি আমেরিকা দেখেন, এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের এসছে। এই ধরনের অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। আপনি জানেন এই দেশের সিভিল ওয়ারের মধ্যে দিয়ে আমরা গেছি, এই দেশের দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, সেটার মধ্যে দিয়ে আমরা গেছি, উইমেনদের ভোটাধিকার ছিল না, সেটার মধ্যে দিয়ে আমরা গেছি। এরপরে কিন্তু আমেরিকা একটা ভালো দিক হচ্ছে কি, এখানে আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতা এবং পার্টিসিপেট করার স্বাধীনতা যেটা আছে, সেটা পৃথিবীর অন্য কোনো দেশগুলোতে খুব কম পরিমাণে আছে। যার ফলে হয় কি, এট দ্য এন্ড অফ দি ডে আমরা আমেরিকানসরা বা আমরা পিপলরাই কিন্তু আমেরিকাকে সেভ করি, এবং আমরা পিপল আমাদের যে ভোট দেওয়ার ক্ষমতা আছে এটা দিয়ে কিন্তু আমরা ডিটারমাইন করি যে আমেরিকা কোন ডাইরেকশনে যাবে। হয়তো ফর দ্য টাইমিং শর্ট পিরিয়ডের জন্য হয়তো আমেরিকাকে আপনি হয়তো কিছুটা লাইন চুতে দেখতে পারেন, মনে হলেও হতে পারে, বাট এট দ্য এন্ড অফ দি ডে দ্য পিপল আর সো পাওয়ারফুল ইন দিস কান্ট্রি, and this 32 মানে 320 মিলিয়ন যে পিপল এখানে এই দেশের মধ্যে আছে, প্রায় 32-33 কোটির মতো মানুষ, আমরা যেভাবে করে আমরা গণতন্ত্র, যদিও বেশিরভাগ মানুষ এদেশে গণতন্ত্র এবং রাজনীতি সম্পর্কে সচেতন না, কেয়ারও করে না, বাট যে পরিমাণ মানুষ আমরা রাজনীতি সম্পর্কে সচেতন এবং রাজনীতি সম্পর্কে সমালোচনা করি, আলোচনা করি, এবং আপনাদের মতো মিডিয়ার যেভাবে সমালোচনা করার স্বাধীনতা রয়েছে, এটাই কিন্তু আমেরিকাকে একটা স্টেবল জায়গাতে কিন্তু একটা সময় নিয়ে আসে। তো আমি মনে করি এই মুহূর্তে আপনি দেখেছেন যে সোশ্যাল মিডিয়া যুগ আসার ফলে মানুষের যেভাবে কথা বলার স্বাধীনতা রয়েছে, যে পরিমাণে ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে কিংবা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে আমরা যে পরিমাণে এই দেশের মধ্যে স্বাধীনভাবে কথা বলতে পারি, খোদ বাংলাদেশেও আপনি এরকম স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবেন না। মধ্যপ্রাচ্যের কোনো দেশে আপনি এরকম স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবেন না, চায়না পারবেন না, রাশিয়া পারবেন না, ইউরোপের অনেক দেশেও আপনি পারবেন না। তো এইটাই কিন্তু হচ্ছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী জায়গা, যেটা আমেরিকাকে আবার ব্যাক ট্র্যাক থেকে রাইট ট্র্যাকের মধ্যে নিয়ে আসবে। তো আমি মনে করি যে সোশ্যাল ডেমোক্র্যাটদের যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ আমরা ক্যাপিটালিস্টিক, কমপ্লিট ক্যাপিটালিস্টিক ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা এখন ফেড আপ হয়ে গেছি। অর্থাৎ দেখেন আপনার স্ট্যাটিস্টিক দিয়ে একটা আমেরিকার টপ 50 জন মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে, পৃথিবীর 303 বিলিয়ন পিপলের কাছে সেই পরিমাণ সম্পদ আছে। অর্থাৎ আমেরিকার 30 জন মানুষ পৃথিবীর প্রায় অর্ধেক পরিমাণ সম্পদ তারা হোল্ড করে। তো আমেরিকাকে আমরা রিচদেরকে এত বেশি রিচ করে ফেলেছি যে এরা এখন আমাদের রাজনীতি, অর্থনীতি এবং বিশ্ব কন্ট্রোলের দিকে চলে গেছে। এটাতে আমরা যারা ইয়াং জেনারেশন, যারা বর্তমানে অর্থনীতি বুঝে, রাজনীতি বুঝে, তারা কিন্তু এটার সাথে সম্পূর্ণ ডিসএগ্রি করে। তারা চায় একটা মানবিক পৃথিবী, তারা চায় একটা ইকুয়াল পৃথিবী, তারা চায় একটা পৃথিবী যেখানে সব হিউম্যান বিং সমানভাবে রেসপেক্টেড হবে। সো এটার যে একটা জাগরণ, এবং এই জাগরণ যেটা আমেরিকা হচ্ছে, যেটা ইউএসসি লিড করছে কিংবা মামদানির মতো মানুষরা উঠে আসছে, এটা আপনি দেখবেন। কিন্তু আগে আপনাকে মনে রাখতে হবে, আমেরিকা কিন্তু কোন কমিউনিস্ট রাষ্ট্র হবে না। তো এগুলোর মধ্যে দিয়ে আমরা যাব, কিন্তু ফাইনালি উইল ব্যাক ইনটু দ্য ট্র্যাক and we'll go to the right direction. দিন শেষে অর্থাৎ আপনি গন্তব্যেই ফিরবেন। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, বারবার আলোচনায় জোরান মামদানির কথাটি উঠে আসছে। জোরান মামদানির বিপক্ষে আমরা দেখলাম যে ডেমোক্রেটদের অনেকেই কথা বলছেন, ডেমোক্রেট কংগ্রেসম্যানরা কথা বলছেন, ডেমোক্রেট সেনেটররা কথা বলছেন। এখনো ডেমোক্রেটদের দুই শীর্ষ নেতা হাকিম জেফ্রিস কিংবা চাক সুমার তাকে অ্যান্ডোর্স করেননি তিনি প্রাইমারিতে জয় হওয়ার পরও। এই অবস্থায় আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্টেজ একটি ব্রেকফাস্টের আয়োজন করছেন এবং সেইখানে বেশ কয়েকজন ডেমোক্রেট কংগ্রেসম্যান তার প্রশংসা করছেন। এই ইতিবাচক জায়গাটা মামদানিকে শক্তিশালী করবে কিনা? জি জি, অবশ্যই, অ্যাবসলিউটলি শক্তিশালী করবে এবং করাই উচিত। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ডেমোক্রেটিক পার্টি একটা বিগ স্পেকট্রামের দল। এটা তো একটা, যদিও মোটা দাগে আদর্শিকভাবে এক জায়গায় একটা ক্যাম্পের মধ্যে আছে ডেমোক্রেটিক পার্টি, এটা তো কিছু লেফট স্পেকট্রাম আছে, রাইট স্পেকট্রাম আছে, তাই না? একইভাবে আপনার রিপাবলিকান দলেও মানে 100% লোক একই আদর্শে এক জায়গায় না আর কি দলটাতে। তো এখন সেন্ট্রাল লেফটে হচ্ছে মামদানিরা এবং বার্নি স্যান্ডার্স, এওসি, প্রমিলা জয়পাল, তারপর রো খান্না, এরকম প্রচুর লোক আছে। এটা প্রগ্রেসিভ ককাস যেটা বলে। তো সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টিরই একটা সাব ডিভিশন। তো যেহেতু তিনি পার্টির নমিনেশন উইন করেছে, সুতরাং আপনার সেই
সামান্য যে ইয়ে আছে মানে ডিফারেন্স আছে সেন্টার থেকে, সেটা মেনে নিয়েই পার্টির স্বার্থে উচিত তাকে এন্ডোর্স করা, এবং সেটা আলটিমেটলি করবেন। আপনি যেটা বললেন আজকে এওসির সঙ্গে যে ব্রেকফাস্ট, তারপরে জেফরি হাকিম, তারপরে চাকসুমার, ওদের সাথেও মানে ওরাও আসলে যে মামদানিকে প্রচুর প্রশংসা করেছে, প্রমীলা জয়পাল প্রশংসা করেছে। তা আমার ধারণা প্রাইমারিলি তারা করে নাই, কারণ হচ্ছে তারা অনেকটা শর্ট মূলধারার যে রাজনীতি, কারণ মূলধারার রাজনীতি একটু আগে আমি উল্লেখ করেছিলাম, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দলের মধ্যে মোটা দাগে তেমন কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তো সেই অর্থে ওরা যে প্রথাগত রাজনীতিতে অভ্যস্ত, তার বাইরে গিয়ে যখন একজন ক্যান্ডিডেট, শুধু না তিনি, ওরা স্বীকার করুক না করুক, তিনি একজন ইমিগ্রেন্ট ক্যান্ডিডেট, তিনি একজন মুসলমান নামদারি ক্যান্ডিডেট, এগুলি কিন্তু প্রচ্ছন্নভাবে কাজ করছে। একইভাবে যদি একটা অন্য রেসের মানুষ মামদানির জায়গায় সোশ্যাল ডেমোক্রেট থেকে উঠে আসতো, আমার ধারণা আছে এন্ডোর্সমেন্ট অনেক আগে চলে আসতো। এগুলি নিয়ে হয়তো আমরা ওপেনলি কথা বলি না, কিন্তু বাস্তবতা এটাই। সুতরাং এই উদান পথে আমাদের হাঁটতে হবে এবং আস্তে আস্তে সবার মন জয় করতে হবে। কারণ মন জয় করার মূল কারণটা হচ্ছে তারা যে ইস্যু বেস যে পলিটিক্সটা মামদানির মতো লোকেরা করছে, মানুষের রাজনীতি করছে, ওয়ার্কিং ক্লাসের রাজনীতি করছে, এটাই হচ্ছে সময়ের দাবি। অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছে আমি এহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, এবং আছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আমরা বিরতি থেকে ফিরে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। অনেকদিন পর বাংলাদেশ আবারও রক্ত ঝরলো, আবারও প্রাণহানি ঘটলো, এবং এটি ঘটলো একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে। এনসিপির একটি জনসভা করার কথা ছিল, রোড মার্চ টু গোপালগঞ্জ, বহু আলোচিত গোপালগঞ্জ, এবং সেইখানে যাওয়ার পরে যেটি দেখা গেল, সমাবেষ্ট পণ্ড হয়েছেই, 4টি তাজা প্রাণ এখন পর্যন্ত ঝরেছে বলে হাসপাতালের সূত্রগুলো বলছে। কারফিউ জারি হয়েছে, একেবারে অস্থিরতা কিংবা আইন শৃঙ্খলার চরম অবনতি হলে যেটি হয় সেটি দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি অনেকেই আশাবাদী ছিলেন যে হয়তো আর এই ধরনের ঘটনাগুলো ঘটবে না, কিন্তু জায়গাটা গোপালগঞ্জ, এবং এইরকম পরিস্থিতি গোপালগঞ্জে এর আগেও ঐতিহাসিকভাবে নানা সময় হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, প্রেসিডেন্ট এরশাদের সময় হয়েছে, এমনকি এবারও ঘটলো। আপনার বিশ্লেষণটা দিয়ে আমরা শুরু করতে চাই। বাংলাদেশে আসলে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ দেখব, রাষ্ট্র সংস্কার হবে, বাংলাদেশের সংবিধান সংস্কার হবে, এমন একটা দেশ আমরা পাবো যেখানে আমরা ন্যায় বিচার পাবো, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে সমতা, ন্যায় বিচার, সেই বাংলাদেশ আমরা পাবো, যে বাংলাদেশ ধনী দরিদ্রের ব্যবধান কমবে এবং বাংলাদেশের মানুষ মনে করেন যে সুখের সমৃদ্ধ শান্তিতে দেশ থাকতে পারবে বা দেশে অবস্থান করতে পারবে। এগুলো নিয়ে তো আমরা এত অনেক প্রত্যাশা, 15-16 বছরে যে ফ্যাসিজম চলছিল সেখান থেকে আমরা একদিকে যেমন উন্নয়ন দেখেছি, অন্যদিকে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার এবং বাংলাদেশের মানুষের বিশেষ করে কথা বলা, মত প্রকাশের স্বাধীনতার অধিকার এবং ন্যায় বিচারের অধিকার, এগুলো ভুলণ্ঠিত হয়েছে। লোক এটা যে আগে কখনো হয়নি তা কিন্তু না, এটা কিন্তু প্রত্যেক সরকারই করেছে এবং মোরাললেস করেছে, এবং 15-16 বছরে আমরা হয়তো এটা অনেক বেশি দেখেছি। সেখান থেকে হয়তো জনগণের একটা ফুসে ওঠা আকাঙ্ক্ষা থেকে এই বিপ্লবটি হয়েছে, যার ফলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, হাসিনা চলে গেছে। এরপরে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখছি, এই সরকারের কাছে আমরা আসলে চাইতে কি, জনগণের মানুষ আসলে চাই কি? এগেন সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, সেই মুক্তিযুদ্ধের যেই স্লোগান নিয়ে আমাদের 30 লক্ষ জীবন গেছে, যে স্লোগান নিয়ে আমরা নারী আমাদের সম্ভ্রম হারিয়েছে, যেই ভুকানাঙ্গা মানুষ আমরা যে হাতে কাস্তে বা কোদাল ধরে যুদ্ধে নেমেছি, আমাদের কাছে অস্ত্র ছিল না, সেই মুক্তিযুদ্ধের চেতনা যেন কোথায় আমরা বারবার বুঝতে ভুল করছি, এবং যার ফলে কিন্তু এই জিনিসগুলো বারবার ফিরে আসছে। এবং প্রত্যেক সরকারের আমলেই কিন্তু আমরা এগুলো দেখি যে জনগণ এট দ্য এন্ড অফ দ্য ডে তারা ভিকটিম হয়, তারা নিগৃহীত হয়, তারা নির্যাতিত হয়, তাদের লাশ পড়ে। তো এই এনসিপির কাছে, অর্থাৎ এই যে ছাত্র জনতার যে নেতৃত্ব, এই নেতৃত্বের কাছে অর্থাৎ ডক্টর ইউনূসের কাছেও আমাদের কিন্তু অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা। কিন্তু দেখেন বাংলাদেশের মূল জায়গাটা হচ্ছে কি, রাষ্ট্র মেরামত করা। রাষ্ট্রযন্ত্র সাংবিধানিক ভাবে এমন একটি জায়গায় চলে গেছে বা নিয়ে যাওয়া হয়েছে, আপনি যদি ওখানে ফেরেস্তাকে বসায় দেন, সেই ফেরেস্তাও ওখানে দেশ চালাতে গেলে তাকে ফ্যাসিস্ট হতে হবে। তাহলে আমরা সেন্টার জায়গা থেকে বাদ দিয়ে আমরা মনে হয় অন্য জায়গাগুলোতে বেশি মনোযোগ দিচ্ছি। ওইখানে কিভাবে করে সব রাজনৈতিক দলকে একসাথে নিয়ে এসে সেখানে একটা ঐক্যমত তৈরি করা যায়, সংবিধানটা সংশোধন করা যায়, রিফর্মগুলো কত দ্রুত করা যায়,
এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এখন দেখেন এনসিপির দল তৈরি হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, তারা জনগণের প্রত্যাশা পূরণ করবে, এটা আমরা কাম্য, আমরা প্রত্যাশা করি, এবং তারা জনগণের কাছে যাবে, রাজনীতি করবে, এটা তো সবাই চায় যে তরুণরা রাজনীতি করুক, তরুণরা দেশকে পরিবর্তন করুক। হাউএভার এখন কথা হচ্ছে যে গোপালগঞ্জ আসলে কিসের জায়গা? গোপালগঞ্জ আপনি জানেন যে 16-17 বছরে গড়ে ওঠা, এবং বা তার চেয়ে অনেক আগে থেকে আপনি বলতে পারেন বঙ্গবন্ধুর সময় থেকে আগে থেকে গোপালগঞ্জকে নিয়ে অনেক রাজনীতি হচ্ছে। গোপালগঞ্জ একটা আওয়ামী লীগের শক্তি বা আওয়ামী লীগের গ্যারিসন বলা যেতে পারে। এখন কথা হচ্ছে এনসিপি যেই জন কমিউনিকেশন গুলো করছে বা জনসংযোগ গুলো করছে, এগুলো আরো 64টা জেলা ছিল, সব জেলাকে করার পরে একটা সময় গিয়ে গোপালগঞ্জে করা দরকার ছিল। মার্চ টু গোপালগঞ্জ কাইন্ড অফ এমন একটা স্লোগানে পরিণত হয়েছে, মনে হচ্ছে যে গোপালগঞ্জকে একটা আক্রমণ করতে হবে। গোপালগঞ্জকে আক্রমণ করতে গিয়ে দেখেন ওখানে যে ঘটনাগুলো ঘটলো, এই যে রক্ত ঝরলো, 4টা লাশ পড়লো, দেখেন বেশি আমরা যারা সাধারণ জনগণ, যারা আমরা রাজনীতি করি না, আমরা কিন্তু দেখি যে ড্রাইভার সিটে কে বসে আছে, এবং যদি কোনো প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত হয়, তার যদি রক্ত ঝরে, তাহলে আমরা কাকে ব্লেম করব? আমরা ড্রাইভারকে ব্লেম করবো, কিন্তু সে গাড়ি ঠিক মতো চালাচ্ছে না। তাহলে এগুলোকে মাথায় রেখে যত পারা যায় এগুলোকে অ্যাভয়েড করে, লুক, আপনাদের আসল ফোকাসটা হওয়া উচিত সংবিধান সংস্কার, রাষ্ট্র কাঠামো মেরামত। সেই ফোকাসটাকে যদি আপনারা পাশ কাটায় যদি এই মারামারি, হত্যা এবং এই রক্ত এবং এই লাশ যদি দেখি, তাহলে কিন্তু মানুষ আশাহত হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারের লাশগুলো পড়ে গেল, সেই পরিবারের কাছে এখন এনসিপির জবাবটা কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জবাবটা কি হবে? আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ দল না, ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের মধ্যে ভোটার সমর্থক এখনো তো আছে, তাই না? এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু একটা বাংলাদেশের বড় একটা ফ্যাক্টর। এখন হয়তো তাদের রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূলে নাই, কিন্তু যখন অনুকূলে আসবে তখন তো একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন তারা ভিতর ফ্যাক্টর, পরে প্রকাশ্যে ফ্যাক্টর হবে। এত বড় একটা শক্তিকে পরাস্ত করা সব দিক দিয়ে সবভাবে, সেই পরিমাণ শক্তি কি এনসিপি অর্জন করেছে কিনা, সেই পরিমাণ শক্তি আমাদের আছে কিনা, যদি থাকে তাহলে উচিত, কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে না, সেটা নেই। যদি না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা ব্যালেন্স পাওয়ার তৈরি করে সেই দিক দিয়ে হাঁটতে হবে। আপনি যদি সংঘাত, আপনি যদি মানে এইসব স্লোগান দিয়ে এইসব রক্ত যদি ঝরে, আলটিমেটলি কিন্তু এই ছাত্র জনতার বিপ্লবের যে উদ্দেশ্য, সেখান থেকে আমরা সরে যাব এবং মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পূরণ হবে না। তাহলে আমি মনে করি যে আমাদের মূল ফোকাসটা যেখানে হওয়া উচিত, সেখানে কত দ্রুত করা যায় রাষ্ট্র মেরামত এবং সংস্কার, সেইখানে আমাদের মূল ফোকাসটা হওয়া উচিত। এবং যেটা হয়েছে এটা অপ্রত্যাশিত, এটা আমরা কখনোই কাম্য আমাদের কাছে নয়। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, এই সমাবেশটি যদি এনসিপি না করে বিএনপি করতো, গোপালগঞ্জে করার চেষ্টা করতো, সেখানেও হামলা হতো, সেখানে এই ধরনের অশান্তি তৈরি হতো। যদি জামাত করার চেষ্টা করতো, সেখানেও হতো। এনসিপি করেছে, হয়তো তারা যেহেতু ওই রোড দিয়ে যাচ্ছিল খুলনার দিকে, তারা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে গোপালগঞ্জ, মাদারীপুর, খুলনা নানা জায়গায় করার আগে থেকে ঘোষণা দিয়েছিল। কিন্তু এটা প্রত্যাশিত ছিল গোপালগঞ্জে ভিন্ন মতের কেউ যদি এ ধরনের কোনো একটা শোডাউন করতে যায়, তাহলে নিঃসন্দেহে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ তারা বসে থাকবে না, যারা লুকিয়ে আছে তারাও গর্ত থেকে বেরো আসবে। আর গোপালগঞ্জের মানুষ তো বলাই বাহুল্য যে তারা বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো যে রাজনৈতিক একদিকে আওয়ামী লীগ তো তাদের স্বরূপটা আবারও দেখালো, তারা এই ধরনের হামলাটা করে 4 জনের প্রাণহানির মাধ্যমে পুলিশ পিটিয়েছে, ইউএনের গাড়িতে হামলা করা হয়েছে, ডিসির বাড়িতে হামলা করা হয়েছে, নানা ধরনের হামলা তারা করার প্রেক্ষিতে কারফিউ জারি করতে হয়েছে। কিন্তু ভিন্ন পক্ষে যারা আছেন, বিএনপি, এনসিপি, জামাত, তাদের মধ্যে যে দ্বিধা বিভক্তি, তাদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি গত কয়েকদিনের রাজনীতিতে দেখা যাচ্ছিল, এবং এক একটি দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে যেই ভাষায় তারা স্লোগান দিয়েছে, অর্থাৎ প্রতিপক্ষকে নিয়ে, সেক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়ার পরিবর্তে এখন তো তারা নিজেরাই কাদা ছোড়াছড়িতে ব্যস্ত। এবং এমন একটি পরিস্থিতি তৈরি হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা বাহিনী কি জানতো না এনসিপি যদি সেখানে যায় তাহলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এবং সেটির জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে কোন রকম প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল কি না, আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। এখানে অনেকগুলো জিনিসের আপনি অবতারণা করেছেন। বাংলাদেশ খুবই একটা জটিল সময়ের ভিতর দিয়ে পার হচ্ছে, এবং খুব ডিটেলসে না গিয়ে আপনি যেভাবে বললেন যে শুধু যে আওয়ামী লীগের সাথে রয়েছে মত পার্থক্য, এটা তো না। জামাত, বিএনপি, এনসিপি, ওদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তবে এই যে ঘটনাটা গোপালগঞ্জে ঘটলো, এটা খুবই অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত, এবং এটা টোটালি উচিত হয়নি। এখানে অনেকের ব্যত্যয় ঘটেছে। এক নম্বর হচ্ছে যে এনসিপি এখানে তারা সবখানে ওরা করছে পদযাত্রা,
এখানে মার্চ টু গোপালগঞ্জ করাটা একটা উদ্যোক্তের কারণ, এটা করার প্রয়োজন ছিল না, এটা একটা উস্কানি আর কি। যেহেতু পদযাত্রা রেখেছে অন্য জায়গায় এটাই রাখতে পারতো, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, গভর্নমেন্টের দিক থেকে একটা ব্যত্যয় ঘটছে। গভর্নমেন্টের অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের তো একটা অ্যাসেসমেন্ট থাকবে যে এনসিপি যেখানে যাবে এখানে এনাফ পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনী আছে কিনা, এটা তারা রাখেন। আর 3 নম্বর হচ্ছে আওয়ামী লীগেরও আসলে এখানে কিছুটা মানে খুবই উদ্ধত্তপূর্ণ আচরণ হয়েছে। এখানে ওরা যেহেতু একটা ডাউন টাইমের ভিতর দিয়ে যাচ্ছে, এখন এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, যে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, ইউএনের গাড়িতে আগুন দেওয়া, এটা করে তারা কি অর্জন করবে? কারণ মানুষ তো তাদের বিরুদ্ধে আরো যাবে, যে তাদের ফেসিবাদীর চরিত্র এখানে বেরিয়ে আসছে। আমি যেটা বলতে চেষ্টা করতেছি, এখানে যতগুলি পার্টি এখানে ইনভলভ, সবারই কিছু কিছু ব্যর্থ হয়েছিল। তারপরে হচ্ছে এনসিপি তারা গোপালগঞ্জে গিয়ে, আর যাই বলেন, বঙ্গবন্ধু গোপালগঞ্জের সন্তান, একটা দেশের যে যে এলাকার একজন সন্তান থাকে তাকে সবাই সম্মান করে, এটা সে যেই লোকই হোক। তার মাটিতে দাঁড়িয়ে যদি বলেন মুজিববাদ মুর্দাবাদ, এবং আপনার চ্যাট বক্সে যদি আপনারা গরম করেন যে মুজিবের মাজার আমরা ঘুরিয়ে দিব, এগুলি তো সঠিক নাই জিনিসগুলো। কারণ আমরা বিচার চাই, বাংলাদেশে আইনের শাসন চাই, প্রতিশোধ তো চাই না। এনসিপিও যদি সেই আওয়ামী বাকশালী কায়দায় স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে আমরা তাদের কাছ থেকে আশাটা কি করব? তাদের তো সংযম দেখানো প্রয়োজন। তারা যেটা করতে পারতো, গোপালগঞ্জে গিয়ে বরং ঐক্যের ডাক দিতে পারতো। তারা বলতে পারতো যে বঙ্গবন্ধু আমাদের জন্য একজন জাতীয় বীর, তার প্রতি আমরা সম্মান জানিয়েই আমরা এই যে একটু আগে যে আমাদের রশিদ সাহেব যেটা বললেন, যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল, যে সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, সেইগুলি তো আসলে সেটি তো তাদের রাজনৈতিক দর্শনের সাথে তো মিল হয় না। ওরা দাবি করে, তারা তো মুজিববাদের কবর রচনা করতে চায়। তারা তো গোপালগঞ্জে গিয়ে সেই বক্তব্য তাদের রাজনৈতিক দর্শনের সাথে যায় না। এটা তো যায় না, সেটাই তো আমি বললাম। ওরা তো আসলে রাজনীতিটা করছে, কিন্তু মূলে গিয়ে ওরা বলছে যে সাম্য, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার চায় এনসিপি। এটা তো আসলে স্বাধীনতার 17ই এপ্রিলের যে আমাদের যে গভর্নমেন্ট হয়েছিল 71 সনে, সেই গভর্নমেন্টের স্মারকলিপিতেই সেই কথাগুলি ছিল। তাহলে তারা এই কথাগুলি পুনরাবৃত্তি করে বরং আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে তারা তার দলে টানার চেষ্টা করতে পারতো। এটা ছিল তাদের সঠিক কাজ। সেটা না করে তারা যে উস্কানিমূলক কাজ করলো, এটা তাদের যে অনভিজ্ঞতা, এনসিপির যে ইয়াং মানুষের যে অনভিজ্ঞতা, এটা প্রকাশ পায়। সুতরাং আমার দৃষ্টিতে আওয়ামী লীগ, এনসিপি, গভর্নমেন্ট সবাই এই জায়গাটাতে ফেল করেছে। মধ্যে থেকে আমাদের যে 4 জন লোক মানে হত্যা হয়ে গেল আমাদের সৈনিক সেনাবাহিনীর কাছে, এটা একটা লজ্জাস্কর ঘটনা। অ্যাডভোকেট আব্দুর রশিদ, একেবারে সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এই প্রেক্ষিতে আমরা আবার দেখেছি একটি ভিন্ন চিত্র ঢাকাতে। বিশেষ করে সারা দেশে তো এনসিপির পক্ষে সভা সমাবেশ হয়েছে, ঢাকাতে বিএনপি, জামাত, তারা সবাই এটি নিন্দা জানিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে অনৈক্যটা, অর্থাৎ এখন যারা সক্রিয় শক্তি তাদের মধ্যে অনৈক্যটা অনেক বড় হয়ে উঠেছে। এই ঘটনা ঐক্যের ডাক দেওয়ার কোনো সুযোগ তৈরি হলো কিনা? জুলাই এই ঘটনাটা ঘটলো, সম্ভাবনা আছে কিনা সংক্ষেপে? হ্যাঁ, সেই সম্ভাবনা তো থাকেই। আমি প্রফেসর ডক্টর খালেকুজ্জামানের সাথে একটা বিষয়ে আমি একমত, যে আসলে ওখানে গিয়ে তো আমরা আসলে এটা মার্চ টু গোপালগঞ্জ না হয়ে যদি হতো মার্চ টু ইউনিটি অর মার্চ টু মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে কিন্তু এটা হয়তো জনগণ আরো বেশি খেত। কারণ হচ্ছে যে লোক, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তির আকাঙ্ক্ষাটা তো শুধু একমাত্র আওয়ামী লীগের না, এটা সারা বাংলাদেশের মানুষের জন্য, তাই না? এবং এনসিপিরও যখন তারা মানে ওই যে স্বৈরাচারের বিরুদ্ধে যখন তারা প্রতিবাদে নামে, তাহলে আসলে আমরা কি করছি? আমরা তো আইন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বিপ্লব ঘটালাম। আমরা তো আসলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটাই বাস্তবায়ন করতে চাই। তাহলে আমার কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আপনাদের সঠিক হতে হবে, এক। আর দুই হচ্ছে জনগণের কাছে অ্যাপ্রোচটা হতে হবে মর মানবিক, মর কমিউনিকেটিভ। এখন বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে কি, একটা ভাগাভাগির জায়গা তৈরি হয়ে গেছে, কে কতটুকু ভাগ নিতে পারে। বাংলাদেশে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে গিয়ে এখন অনেক কিছু সংস্কার সংশোধন হবে সামনে। এই জায়গায় কার অবস্থান কি দাঁড়াবে, কে কতটুকু শেয়ার পাবে রাষ্ট্র ক্ষমতার মধ্যে, সেটা তো একটা নিজস্ব পলিটিক্স, এর মধ্যে মত দ্বিমত বিভক্ত থাকবে। তবে হ্যাঁ, আমি এটার মধ্যে পজিটিভ দেখি, সেটা হচ্ছে যে মানুষ আলোচনা করছে, কথা করছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, টক শো হচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা মানে ইউনিটি এবং ডাইভার্সিটি কিন্তু আমরা খুঁজে পাবো। অর্থাৎ আমাদের ভিন্নতা মত থাকবেই, বা তার মধ্যে একটা ঐক্য আমরা গড়ে তুলতে পারবো। এই যে ঘটনাটা ঘটলো, এটা হতে পারে যে এটা হয়তো আওয়ামী লীগের আরো বিপক্ষে যাবে, যারা
নিউট্রাল আওয়ামী লীগ সমর্থক ছিল, যারা শুধুমাত্র বঙ্গবন্ধুকে বা মুক্তিযুদ্ধকে ভালোবেসে আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ কিন্তু করা কিন্তু অনেক ধরনের মানুষ আছে, কেউ কিন্তু শেখ হাসিনাকে ভালোবেসে আওয়ামী লীগ করতো, কেউ কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগকে ভালোবেসে আওয়ামী লীগ করতো, কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করে, কেউ মুক্তিযুদ্ধকে ভালোবেসে আওয়ামী লীগ করে। তো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে যারা ভালোবেসে আওয়ামী লীগ করে তারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং এই মানুষগুলো কিন্তু সব কর্নার কিন্তু রাইজ হতে পারে, এবং এই ঘটনাটা হয়তো বর্তমান আওয়ামী লীগের প্রতি তাদের বিতৃষ্ণাও তৈরি করতে পারে, এবং এক্ষেত্রে যারা বর্তমানে পাওয়ার শেয়ার নিয়ে যারা নিজেদের মধ্যে বিতর্ক করছে তাদের মধ্যে কিন্তু একটা ইউনিট জায়গা তৈরি করতে পারে, যে সেই সুযোগটা আছে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। যেসব দর্শক এতক্ষণ আমাদের এই আলোচনা দেখছিলেন, আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।